তো আজকে আমরা মিসলেনিয়াস এক্সামের লাস্ট 20 ইয়ার্স কোশ্চেনে সলভ করব। বিষয়ভিত্তিকভাবে আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে? আগের দিন আমরা কি করেছিলাম না, ক্লার্কশিপে আমরা লাস্ট 20 ইয়ার্সের বিষয়ভিত্তিক যে বিশ্লেষণ, সেক্ষেত্রে আমরা ইতিহাস টপিকটা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা মিসলেনিয়াসের আরেকটা সিরিজ নিয়ে চলে এসেছি। এখানে আমরা ইতিহাস যে সাবজেক্টে, ইতিহাস সাবজেক্টের প্রতিটা বছরে কি কি কোশ্চেন এসছে সেই হিসাবে আমাদের সিরিজটা চলতে থাকবে। ওকে, তো আজকে আমাদের যে ইতিহাস সাবজেক্টটি আছে, ইতিহাস সাবজেক্টটিতে যে লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে মিসলেনিয়াস এক্সামে কি কি কোশ্চেন এসছে সেটা চলো বিশ্লেষণ করে নেওয়া যাক, ঠিক আছে? প্রথমেই দেখি 2019-এ কি কি কোশ্চেন এসছে, ঠিক আছে? দেখা যাক, চলো কি বলছে না। হ্যাঁ, সিন্ধু সভ্যতা কোন শহরে সবচেয়ে বড় শিলালিপি রয়েছে? ওকে, কি হচ্ছে, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল না ধোলাবিরা? দেখো, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল এগুলো সবই কিন্তু কি বলতো, একটা বিখ্যাত বিখ্যাত সাইট। কার? আইভিসি, ইন্ডিয়ার, সরি, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার তোমার হচ্ছে সাইট এগুলো, ঠিক আছে, বিখ্যাত বিখ্যাত। কিন্তু ধোলাবিরাটা কি বলতো, ধোলাবিরাটা হচ্ছে একটা বড় শিলালিপির মধ্যে পড়ছে। ওকে, তো তোমাদের সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতাকে অনেক সময় কি বলা হয়, হরপ্পা সভ্যতা বলা হয়। আবার না হলে অনেক সময় কি বলা হয়, সরস্বতী সভ্যতা বলা হয়। আবার সিন্ধু সরস্বতী সভ্যতাও বলা হয়, ঠিক আছে? সিন্ধু, সিন্ধু থেকেই কিন্তু হিন্দু এসছে। ওকে, তো এই এই ছিল। এবার 1920 সালে কি হয়েছিল না, এই সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। কে প্রথম এই হরপ্পা সভ্যতা যে নামটা, সেই নামটা কে প্রথম ব্যবহার করেছিলেন সিন্ধু সভ্যতাতে, সেটা হচ্ছে উইলিয়াম জোনস, ঠিক আছে? এইভাবে তোমরা রিলেটেড করে করে কিন্তু পড়বে, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসছে। চলো নেক্সট থেকে নেওয়া যাক, কি বলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা বিবাহ বিধবা বিবাহ আন্দোলনকে সমর্থন করার জন্য কোন বৈদিক উৎস থেকে রেফারেন্স নিয়েছিলেন? উদাহরণ তো লাগবে, তো কোথা থেকে নিয়েছিলেন কি বলছেন না, পরাশর সংহিতা। ঠিক আছে, বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে এটা চালু করেছিলেন? 1956 সালে। কার মাধ্যমে? লর্ড ডালহৌসির মাধ্যমে। আচ্ছা, সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন? 1929 সালে রোধ করা হয়েছিল। কার মাধ্যমে? রাজা রামমোহন রায়। কার মাধ্যমে হয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এইভাবে প্রতিটা টপিককে ধরে ধরে একটার সাথে একটা রিলেটেড করে করে তোমরা পড়বে। এতে কি হবে বলো তো, মনেও থাকবে। ঠিক আছে, পরীক্ষার হলে দেখবে সবসময় যে এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসবে এর কোনো মানে নেই। এই রিলেটেড কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসে। ওকে, তারপর দেখা যাক কি বলছে। ভারতীয় জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কে ডিজাইন করেছিল? না, পিঙ্গালি ভেঙ্কাই। জাতীয় পতাকা কে প্রথম আমাদের উত্তোলন করেছিলেন? মাতঙ্গিনী হাজরা। কোথায় করেছিলেন? তমলুকে যখন আন্দোলন হয়েছিল পুরুলিয়াতে। হ্যাঁ, ঠিক আছে, তখন তিনি প্রথম এটা ডিসপ্লে করেছিলেন ব্রিটিশের সামনে। তারপরে কি বলছে, সমসাময়িক পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধি দেওয়া হয়েছিল? সেটা কি না, জাহাঙ্গীর। হুমায়ুন, আমাদের যে যিনি ছিলেন মুঘল সম্রাট হুমায়ুন, তিনি তো লাইব্রেরিতে প্রচুর পড়াশোনা করতেন, ম্যাথামেটিশিয়ান ছিলেন। তিনি লাইব্রেরি যে সিরিজ ছিল, সিরিজ থেকেই তিনি হঠাৎ করে পড়ে মারা গেছিলেন। ঠিক আছে, তো এই, আচ্ছা, এরপরে কি বলছে না, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? তাই তো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? কি হচ্ছে না, উত্তর হচ্ছে হাম্পি। তো বিজয়নগর রাজ্যটি কোথায় আছে বলো তো? কর্ণাটকে, সাউথে কর্ণাটকে আছে। কিসের জন্য বিখ্যাত হাম্পি? ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ অফ এখানে টেম্পেল আছে, গ্রুপ অফ এখানে অনেক রকমের যে ঐতিহাসিক যে স্তম্ভ আছে, ঠিক আছে? তো সেই জন্য এটাকে কি ইউনেস্কো থেকে কিন্তু এটাকে স্বীকৃত দেওয়া হয়েছে, ঠিক আছে, হাম্পিকে। ওকে, এরপরে দেখা যাক কি আছে না, ঋগ্বেদে একটি যুদ্ধের উল্লেখ আছে। কি না যুদ্ধটা, সেটা হচ্ছে দশরাজার যুদ্ধ। ওকে, তারপরে আমরা কি দেখবো, 2018 সাল। ঠিক আছে, 2018 সালে কি কি কোশ্চেন এসেছে চলো দেখে নেওয়া যাক। বলছে আলেকজান্ডার দ্য গ্রেট কবে ভারতে এসেছিলেন? কবে এসেছিলেন না, সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 336 থেকে খ্রিস্টপূর্ব 323 বিসি। তিনি সাধারণত এসেছিলেন 326 বিসিতে, ঠিক আছে? তিনি এসেছিলেন 326 বিসিতে। কার সাথে যুদ্ধ হয়েছিল? রাজা পুরু, পাঞ্জাবের রাজা পুরুর সাথে কিন্তু যুদ্ধ হয়েছিল। কিসের যুদ্ধ হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল? 326 327 থেকে, তাই তো? এইভাবে রিলেটেড করে করে পড়বে। কেন যুদ্ধ হয়েছিল? তিনি ওই ঝিলাম নদী রিভার পার হয়ে তিনি তক্ষশিলার দিকে এগিয়েছিলেন, সীমানা পার হয়েছিলেন। এতে কি প্রভাব পড়েছিল ইন্ডিয়ান কালচারে? তিনি ছিলেন গ্রিক রাজা। তো গ্রিকদের সাথে ইন্ডিয়ার একটা কি হয়েছিল, এটা মিলন ঘটেছিল, তাই তো? এইভাবে রিলেশন করে করে পড়বে। তারপরে কি বলছে,
পলাশির যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? তো লর্ড ক্লাইভ আর সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ, তাই তো? কত সালে হয়েছিল? 1700 1757 সালে, তাই তো? এরপরে কি হয়েছিল? এরপরে প্রথমে বসেছিলেন মীর কাসিম। মীর কাসিম কিন্তু তোমার কি ছিল, ভালো ভালো নবাব ছিলেন, বাংলার ভালো নবাব ছিলেন। কিন্তু তিনি কি করলেন, তিনি তো ইংরেজদের চামচা হতে পারেননি। সেই জন্য কি করলেন না, আহ, অযোধ্যার রাজার সাথে সুজাউদ্দিনের সাথে এবং আমাদের তখন দিল্লি যে ছিলেন, দিল্লির সুলতানের সাথে মিলিত হয়ে কি করেছিলেন না, আহ অযোধ্যায় যুদ্ধ করেছিলেন এবং তিনি সেখানে বক্সারে যুদ্ধ হয়েছিল 1764 সালে। 1764 সালে বক্সার যুদ্ধ হয়েছিল। তারপরে সেখানে যখন হেরে গেল, তখন কি হলো, এলাহাবাদের চুক্তি হলো। এলাহাবাদের চুক্তির পরে কি হলো না, 1765 খ্রিস্টাব্দে কি হলো বলো, দেয়ানি 1765 খ্রিস্টাব্দে কি হলো, দেয়ানি লাভ হলো, তাই তো? এভাবে রিলেট করবে। তারপরে কি বলছে, কে ডু অর ডাই রচনা করেছিলেন? মহাত্মা গান্ধী। ওকে, দেখো এইগুলো কিন্তু রিলেট করার কিছু নেই, ঠিক আছে? কে কি বুক লিখেছিলেন, কে কি বলেছিলেন, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। কিছু ইতিহাসে কিছু কিছু জিনিস কিন্তু মনে রাখতেই হবে, মুখস্থ করে রাখারই মতো বলতে পারো, এগুলো কিন্তু কিছু করার নেই। আচ্ছা, এরপরে কি বলছে, প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চলেছিল? কোথায় চলেছিল? বোম্বে বিটি থেকে কুর্লা পর্যন্ত। কত সালে হয়েছিল বলো তো? 1925 সালে, ঠিক আছে? 1925 সালে বৈদ্যুতিক মানে ইলেকট্রিক ট্রেন চলেছিল। আর এখন তো সবসময়ই চলে, আমরা জানি। কেন চলে বলো তো? তখন এই পেট্রোলিয়াম বাঁচানোর জন্য। এত জ্বালানি তো সম্ভব নয়, কত কত দূর ট্রেন ট্রাভেল করবে, অত অত জ্বালানি কোথা থেকে তো এই করবে, ঠিক আছে? অত সঞ্চয় করা সম্ভব না, সেই জন্য কি হয়েছিল, ইলেকট্রিকের মাধ্যমে প্রথম যে আমাদের ইন্ডিয়াতে চালু হয়েছিল 1925 সালে, ঠিক আছে? 1925 সালে চালু হয়েছিল। কোথা থেকে না, বোম্বে ভিটি থেকে কুড়লা পর্যন্ত। ওকে, এরপরে দেখো কি বলছে, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কত সালে? 1938 সালে, তাই তো? কিন্তু কি হলো না, গান্ধীজি তিনি সুভাষচন্দ্রের সাথে তার মতবিরোধ হলো, তাই তো? সেই জন্য কি হলো, 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন আলাদা হয়ে। তা প্রথমে তিনি যখন এখানে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন, কিন্তু পট্টবি সীতারামাইয়াকে তিনি হারিয়ে দিলেন, তাই তো? এগুলো কিন্তু কোশ্চেনে আসে, জানো তো? কোশ্চেনে আসে, এইভাবে পড়ে থাকবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো, শকুন্তলম কে লিখেছিলেন? শকুন্তলম কে লিখেছিলেন? কালিদাস লিখেছিলেন তো অভিজ্ঞানে শকুন্তলম। কিন্তু এখানে দেখো কি আছে, কৃত্তিবাস। কৃত্তিবাস কি করেছিলেন? কৃত্তিবাস রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন। বাল্মীকি কি করেছিলেন? তিনি রামায়ণ রচনা করেছিলেন। কৌটিল্য কি করেছিলেন? কৌটিল্য অর্থশাস্ত্র লিখেছিলেন। তাহলে এখানে কেউ নয়, কোনোটিই হবে। আচ্ছা, এরপরে কি বলছে, কোন তারিখে ভারতীয় জাদুঘর মানে কলকাতা, সেটা কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল কোন তারিখে? সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 1814। এগুলো তো মনে রাখতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, এবারে আনন্দমঠ। আনন্দমঠ কে লিখেছিলেন? কি বলছে, গ্রন্থের লেখক কে ছিলেন? বাংলাদেশি, ভারতীয় না পাকিস্তানি? আর ভারতীয় হবে না, কে লিখেছিলেন আনন্দমঠ? বঙ্কিমচন্দ্র, তাই তো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো আমাদের ইন্ডিয়ান ছিলেন না। আচ্ছা, এরপরে কি বলছেন, মহাত্মা গান্ধী নিজে কোন বইটি লিখেছিলেন? আত্মজয়। ওকে, তারপরে গীতার প্রবন্ধ বইটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী না অরবিন্দ ঘোষ? অরবিন্দ ঘোষ। ওকে, তারপরে দেখা যাক 2012 সালে কি কি কোশ্চেন এসছে, ঠিক আছে? শিফট ওয়ানে কি বলছে, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হয় বলতো? সমুদ্রগুপ্তকে। কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। কেন বলেছিলেন বলতো? কারণ তার সেই সময় দাঁড়িয়ে হিউজ পরিমাণে আর্মি মিলিটারি যে সেনাবাহিনীটা ছিল, তার হিউজ পরিমাণে ছিল, সেই জন্য তাকে ভিনসেন্ট স্মিথ তাকে সমুদ্রগুপ্তকে নাম দিয়েছিলেন ভারতের নেপোলিয়ন। ওকে, তারপরে কি বলছে, আইনি আকবরী কে লিখেছিলেন? আবুল ফজল, ঠিক আছে? আবুল ফজল লিখেছিলেন। আচ্ছা, গুলবদন বেগম কি লিখেছিলেন বলুন তো? গুলবদন বেগম লিখেছিলেন হুমায়ুন নামা। ইনি কে ছিলেন বলো তো? ইনি ছিলেন হুমায়ুন, মোগল সম্রাট হুমায়ুনের বোন ছিলেন, ঠিক আছে? হুমায়ুন নামা তিনি লিখেছিলেন। আচ্ছা, এরপরে কি বলছে, ইয়ং বেঙ্গল আন্দোলনের অনুপ্রেরণা কে ছিলেন? আচ্ছা, ইয়ং বেঙ্গল তো সবাই জানো, ডিরোজিও। ডিরোজিওর বিখ্যাত দুটো বইয়ের নাম বলো তো, কি হবে? বলতে পারবে দুটো বইয়ের নাম? একটি হচ্ছে কি, টু ইন্ডিয়া দ্য নেটিভ অফ মাই ল্যান্ড, তাই তো? টু ইন্ডিয়া দ্য নেটিভ অফ মাই ল্যান্ড। আর এটা কি, আর এটা হচ্ছে দ্য ফকির অফ জাহাঙ্গীর। দ্য ফকির অফ জাহাঙ্গীর। এই যে
ইয়ং বেঙ্গল মানে একটা বলতে পারো একদম নব্য যে ইয়ংদের একটা গোষ্ঠী ছিল। এরা কখনো কোনো রকম কুসংস্কারে একদম সমস্ত কিছুর ওপরে একদম ছিল, পাশ্চাত্য শিক্ষাকে এরা একদম আপন করে নিয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, শেরি পাঞ্জাব। পাঞ্জাব কিশোরী কাকে বলে? লালা রাজপথ রায়, সবাই জানো, ইজি কোশ্চেন, তাই তো? আচ্ছা, এরপরে কি বলছে, সুভাষচন্দ্রের গ্রেট এস্কেপ কত সালে হয়েছিল? 1941 সালে। কারণ 1938 সালে তিনি প্রথম কংগ্রেসের সভাপতি হলো, তাই তো, সভাপতি নির্বাচিত হলেন, পট্টবী সীতারামকে হারিয়ে ফেললেন, কিন্তু গান্ধীজির সাথে তো ওনার মতবিভেদ হলো, সেই জন্য তিনি আলাদা হয়ে 1939 সালে কি করলেন, না ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। তারপরে তিনি যেটা অনুভব করলেন যে আমাকে দেশের বাইরে গিয়ে বিদেশি সাহায্য দরকার, তবে আমরা স্বাধীনতা আনতে পারবো। সেই জন্য কি করলেন না 1941 সালে তিনি ছদ্মবেশে জার্মানি চলে গেলেন, তাই তো। জার্মানিতে গিয়ে তিনি চেষ্টা করতে লাগলেন বিদেশি সাহায্যের জন্য। তারপরে তিনি সেখান থেকে জাপানে গেলেন। জাপান থেকে তিনি কি করলেন, জাপান থেকে তিনি একটা আমাদের আজাদ হিন্দ ফৌজ তৈরি করে আমাদের ইন্ডিয়াতে স্বাধীনতার জন্য তিনি এগিয়েছিলেন, তাই তো। আচ্ছা, এরপরে কি বলছে, ভারতের কোন অঞ্চলগুলি প্রথমে ব্রিটিশ শাসন মুক্ত হয়েছিল এবং শহীদ স্বরাজ নামে পরিচিত নামকরণ হয়েছিল? সেটা কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ স্বরাজ কে নামকরণ করেছিল বলো তো? সুভাষচন্দ্র বসু। কারণ সুভাষচন্দ্র বসুকে জাপানের সরকার কি করেছিলেন 1943 সালে, 1943 সালে ডিসেম্বরের দিক করে এই জাপানের সরকার সুভাষচন্দ্র বসুকে শহীদ স্বরাজ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিয়েছিলেন, এবং তিনি অনুপ্রাণিত হয়ে তিনি এই শহীদ স্বরাজ দুটো নাম রেখেছিলেন এই দ্বীপ দুটির। ওকে, তারপরে কি বলছে, ইসলামের সাথে ভারতের প্রথম যোগাযোগ হয়েছিল কবে? মালাবার উপকূলে আরব বণিকরা। এমনিতে আমরা কি জানি, ইসলাম যখন শাসন কবে শুরু হয়েছিল এখানে আমাদের, প্রথম আমাদের ইন্ডিয়াতে কবে এসেছিল? সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সময়তে এসেছিল প্রথম, তাই তো। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে 2012 সালে সেকেন্ড শিফট দেখা যায় কি বলছে, কালিদাসের লেখা কি? কালিদাসের লেখা হচ্ছে রঘুবংশ, তাই তো। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে কাদম্বরী, কি কি অপশনে আছে দেখে নেওয়া যাক। কাদম্বরী, হর্ষচরিত, এই দুটোই তো বাণভট্টের লেখা। আচ্ছা, গীত গোবিন্দ জয়দেবের লেখা, তাহলে বাকি রইলো কি, রঘুবংশ। ঠিক আছে, রঘুবংশটা হবে। কি বলতে পারে, কোন মুঘল শাসক জিন্দা পীর বা জীবন্ত সাধু নামে পরিচিত? সেটা হচ্ছে অরঙ্গজেব। অরঙ্গজেবের যে থাকতেন না উনি, অত বড় মুঘল সম্রাট, ঠিক আছে, অত বড় একটা সম্রাট, তিনি তিনি কিন্তু থাকতেন কিন্তু অত্যন্ত সাধারণ একদম জীবনযাপন করতেন, ওনার বেশভূষা একদম ভীষণ সিম্পল ছিল, সেই জন্য সবাই তাকে কি বলতো, সবাই তাকে কি বলতো না, জিন্দা পীর বলতো। ঠিক আছে, জীবন্ত সাধুর মতো তিনি জীবনযাপন করতেন। তিনি একদম মানে কোনো রকম আড়ম্বরের মধ্যে কিন্তু জীবনযাপন করতেন না। এরপরে কি বলছে, গভর্নর জেনারেল যিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কে? উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং কেন বলো তো? কারণ তিনি আমাদের ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন। 1935 সালে কিন্তু কলকাতার মেডিকেল কলেজ কিন্তু তার উদ্যোগে প্রথম কিন্তু স্থাপিত হয়েছিল। ঠিক আছে, এরপরে কি বলছে, শেরশাহ সেনাপতির নাম কি? শেরশাহ সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, তো শেরশাহ সেনাপতি শেরশাহ কিসের জন্য বিখ্যাত ছিল বলো তো? আজকাল যে আমরা টাকা, এই এত টাকা এত রুপিয়া এগুলো কিন্তু উনি প্রথম চালু করেছিলেন। তারপর জিটি রোড, এটা তো ইজি, এটা তো সবাই জানো, উনি প্রথম করেছিলেন। জমিদারি প্রথা থেকে তিনি পুরোপুরি তুলে দিয়েছিলেন জমিদারি প্রথা। ঠিক আছে, এইভাবে রিলেট করে করে পড়ে ন্যাশনাল, হ্যাঁ, দাঁড়াটা চেঞ্জ করে নিই। বলছে কে সুভাষচন্দ্র বসুকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কমান্ড অর্পণ করেছিলেন আহ, এবং এর নাম পরিবর্তন করে আজাদিন ফৌজ রাখেন? দেখো, আজাদিন ফৌজ তো নাম কিন্তু মেনলি কিন্তু সুভাষচন্দ্র বসুই রেখেছিলেন, কিন্তু তার আগে যে ঘটনা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে, আইআইএ, ইন্ডিয়ান ইউনিভার্স, আর হচ্ছে যে আইএনএ, ঠিক আছে, এই দুটো মিলে কে তৈরি করেছিলেন, এই দুটোকে রাসবিহারী বসু। তার আগে কে ছিলেন, ক্যাপ্টেন মোহন সিং কিন্তু এর দায়িত্বে ছিলেন। তারপরে কে হলেন, রাসবিহারী বসু। প্রথমে ছিলেন ক্যাপ্টেন মোহন সিং, তারপরে সেকেন্ড থেকে গেল রাসবিহারী বসু। রাসবিহারী বসুর থেকে কিন্তু গেছিল সুভাষচন্দ্র বসুর কাছে সিঙ্গাপুরে, ঠিক আছে, জাপানের সিঙ্গাপুরে কিন্তু এইটা হয়েছিল, সুভাষচন্দ্র বসুকে কিন্তু অর্পণ করে দেওয়া হয়েছিল।
ঠিক আছে? কত সালে? না 1943 সালে। ওকে, এইভাবে রিলেট করে করে পড়ো। তারপরে কি বলছে, না দিল্লি সালতানাতের একজন বিখ্যাত কবির নাম বলো যিনি তোতা তোতা পাখি হবে এটা, তোতা পাখি উপাধিতে ভূষিত ছিলেন। আমির খসরু। আমির খসরুকে সবাই তোতা পাখি বলে। ওকে, দেখে নেবো 2011-তে কি কি কোশ্চেন এসেছিল হিস্ট্রি থেকে, মিসলেনিয়ার্সে। ওকে, কি বলছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে চালু করেছিলেন? লর্ড ওয়েলেসলি, তাই তো। সাবসিডিয়ারি অ্যালায়েন্স যে চালু করেছিলেন, সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা কি বলতো, যে কিছু তোমাকে পে করতে হবে, কিছু সাবসিডিয়ারি তোমাকে পে করতে হবে ব্রিটিশ গভর্নমেন্টকে। কেন? না তাদের সেনাবাহিনীকে রক্ষণাবেক্ষণের জন্য। তার জন্য কি করবে না ব্রিটিশ যে ব্রিটিশ তোমার রাজ্যকে দেখাশোনা করবে সমস্ত দিক থেকে, করবে। তো এক্ষেত্রে কে প্রথম ছিল বলতো, সেটা হচ্ছে অযোধ্যার রাজা, তাই তো। অযোধ্যা সুজাউদ্দিন রাজা। কেন? না তিনি বক্সারের যুদ্ধ 1764 সালে তিনি কি হয়েছিলেন, না তিনি হেরে গেছিলেন, তাই তো, বক্সারের যুদ্ধেতে। সেই জন্য তাকে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সে প্রথম তিনি প্রথম মানে ওনাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্সে ওনার রাজ্যকে যুক্ত করা হয়েছিল। ব্রিটিশ যে ছিল, ব্রিটিশ যুক্ত করেছিল, লর্ড ওয়েলেসলি। এরপরে কি বলছে, কোন সালে মুসলিম লীগ প্রথম পাকিস্তানে একটি পৃথক রাজ্যের ডাক দেয়? 1940 সালে। 1940-এর প্রেক্ষাপটটা একটু মনে রাখো। কি হলো, সবে তোমাদের আইন অমান্য আন্দোলন কমপ্লিট হলো, প্রথম গোল টেবিল, সেকেন্ড গোল টেবিল হলো, উনা চুক্তি হলো, তারপরে কি হলো, আগস্ট প্রস্তাব হলো, তাই তো। 1940 সালে কি হয়েছিল, আগস্ট প্রস্তাব। কি হয়েছিল, কে দিয়েছিল আগস্ট প্রস্তাব? লর্ড লিন্থিগো, তাই তো। কি বলেছিল, না আমরা কি করবো, ব্রিটিশ কি করবে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কি করবে, না ভারতের অর্থ এবং জলসম্পদ ব্যবহার করবে, তার তার জন্য তাকে কিছু পরিমাণ দেওয়া হবে, ভারতকে কিছু পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু এটা কিন্তু কেউই মেনে নেয়নি, না কংগ্রেস মেনে নিয়েছিল, না এদিকে মুসলমানরা মেনে নিয়েছিল, মুসলিম লীগ মেনে নিয়েছিল। কেন? না কংগ্রেস মানেনি কারণ পূর্ণ স্বরাজের কোনো কথা বলা ছিল না, আর মুসলিম লীগ মানেনি কারণ এখানে কোনো পাকিস্তানের মানে পৃথক রাষ্ট্রের কোনো রকম দেওয়া হয়নি, তাই তো, প্রস্তাব দেওয়া হয়নি। সেই জন্য প্রথম কত সালে প্রস্তাবটা দেওয়া হয়েছিল? 1940 সালে। ওকে, তো তারপরে কি বলছে, ইন্ডিকা। ইন্ডিকা কে লিখেছিলেন? মেগাস্তিনিস, তাই তো। গ্রিক দূত সেলুকাসের যে দূত পাঠিয়েছিলেন মেগাস্তিনিস, কোন সময় পাঠিয়েছিলেন? না চন্দ্রগুপ্তের সময়তে, তাই তো। এরপরে কি বলছে, নিচে কে দিনী ইলাই সদস্য নন? দিনী ইলাই সদস্য হন, সদস্য হন কে? আকবরের সভাপতি ছিলেন বীরবল, তাই তো। বীরবল তিনি দিনী ইলাই সদস্য হয়েছিলেন। ওকে, তারপরে কি বলছে, বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কত সালে? এই কোশ্চেনটা খুব আসে, মানে সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো, 563 খ্রিস্টপূর্বাব্দে, তাই তো। কোথায় হয়েছিল? লুম্বিনী, তাই তো। লুম্বিনীকে কি বলা হয়? লুম্বানাও বলা হয়। কোথায় আছে এটা? নেপালে আছে, তাই তো। তারপরে গৌতম বুদ্ধ কোথায় চলে এসেছিলেন? তারপরে সাধনা করতে গোয়াতে চলে এসেছিলেন, তাই তো। তারপরে কোথায়, ওখান থেকে সারনাথে গেছিলেন প্রথম তিনি যখন আহ সিদ্ধি লাভ করেছিলেন। এভাবে মনে রাখবে, ঠিক আছে। তারপরে কি বলছে, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ, তাই তো। বৃহদ্রথকে হত্যা করে কি করেছে, কে হত্যা করেছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন বৃহদ্রথ, মৌর্য বংশের শেষ রাজা, তাই তো। এরপরে কি বলছে, প্রথম মধ্যযুগীয় শাসক যিনি রাজত্বের ঐশ্বরিক তত্ত্ব তুলে ধরেন, সেটা হচ্ছে কে? না বলবন, তাই তো। বলবন হচ্ছে প্রথম মধ্যযুগীয় শাসক যিনি রাজত্বের ঐশ্বর্য তত্ত্বটি তুলে ধরেছিলেন। ওকে, তিনি কি কি করেছিলেন বলতো, তিনি 40 বন্ধ, যে 40 চক্র ছিল, 40 সেই 40 তিনি তুলে দিয়েছিলেন, তাই তো। তারপরে তিনি কি করেছিলেন, সিজদা ও পাবস, মানে যে আহ, যিনি আছেন শাসক, তার পা ছুঁয়ে চুম্বন করতে হবে, তাই তো, তাকে হেড রাখতে হবে। আয়রন এবং ব্লাড প্রথার তিনি চালু করেছিলেন, যে রাজ যে শাসক, তিনি হচ্ছে সব থেকে মহান, তার উপরে কেউ হতে পারে না। ওকে, তারপরে কি বলছে, 2010 সালে দেখে নেওয়া যাক কি কি এসছে কোশ্চেন। 2010 সালে কি বলছে, গুরুদেব নামে পরিচিত মানুষটি কে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব, ঠিক আছে। 1941 সালে সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করে? দেখো এই কোশ্চেনটা আবার রিপিট হলো। রাসবিহারী বসু। তার আগে কে ছিল? মোহন সিং। মোহন সিং এর কাছ থেকে রাসবিহারী বসুর উপরে গেছিল, রাসবিহারী বসুর থেকে আগে ছিল আমাদের সুভাষচন্দ্র বসুর কাছে। ওকে, তারপরে কি বলছে, অর্থশাস্ত্র কে লিখেছে? এটা ভীষণ ইজি কোশ্চেন, কৌটিল্য। সরি, এটাকে চলে গেছে, কৌটিল্য। কৌটিল্য লিখেছে অর্থশাস্ত্র, ঠিক আছে। এরপরে কি বলছে, বাংলার প্রথম স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন? শামসুদ্দিন ইয়ালি শাহ। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
তারপরে কি বলছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলক এটা বলছে, এটা বিখ্যাত উক্তি। এই উক্তিটা প্রায় আসে, ভীষণ ইজি, এটা একটা কমন, এটা তোমরা সবাই মনে রেখো, ঠিক আছে। তারপরে কি বলছে, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী মহিলা কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতিত্বকারী মহিলা কে ছিলেন? আর সরোজিনী নাইডু। এরপরে কি বলছে, জিন্দাবির, এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, একটু আগেই ব্যাখ্যা করলাম, ঠিক আছে। তারপরে কি বলছে, শেরশাহ সেনাপতি, এই কোশ্চেনটাও আবার রিপিট হয়েছে, দেখে নাও তোমরা, কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, ওকে, কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তো সেই জন্য বলছি পিওয়াই কিউ কোশ্চেন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। এবং প্রতিটা কোশ্চেনের সাবজেক্ট ধরে ধরে, টপিক ধরে ধরে পড়ো, যেটা আমি আমার যে চ্যানেলে প্রতিটা কোশ্চেনের যে ইয়ার প্রিভিয়াস এর কোশ্চেনে আমি ভিডিও দিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে দেখো, বারবার ধরে দেখো, তোমাদের খুব সুন্দরভাবে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, ঠিক আছে। প্রতিটা টপিক থেকে সেই টপিক ভিত্তিক আর কি কি কোশ্চেন হতে পারে সেই টপিককে কেন্দ্র করে সমস্ত কোশ্চেনটা আমি অ্যানালাইসিস করে দিয়েছি। তো এরপরে দেখো 2019-এ কি কোশ্চেন এসেছিল হিস্ট্রি থেকে, কি বলছে, ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা, এটা তো সব থেকে ইজি কোশ্চেন, কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন, তাই তো। কুতুবুদ্দিন আইবক কে ছিলেন? গজনী, মোহাম্মদ গজনীর কে ছিলেন না, দাস ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি আমাদের ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতের কুতুবুদ্দিন আইবককে এই ভারতের দায়িত্বভার ছেড়ে দিয়ে তিনি চলে গেছিলেন, তাই তো। এরপরে কি বলছে, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ওকে। দিন ই ইলাই কে প্রবর্তন করে? আকবর, যেখানে বীরবল সদস্য হয়েছিলেন, তাই তো। তারপরে কি বলছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দিওয়ানি প্রদান করে? ফারুক সিয়ার। কত সালে হয়েছিল? 1765 সালে ফারুক সিয়ার। তারপরে এসেছিল 76 মন্বন্তর, বাংলা দুর্ভিক্ষ, ঠিক আছে। তার আগে কি হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? অযোধ্যার রাজা সুজউদ্দিন, বাংলা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, আর এখানে তোমাদের মীর কাসিম, তাই তো, এনাদের মধ্যে হয়েছিল। তারপরে কি হয়েছিল, অযোধ্যাকে কি করা হয়েছিল, না অযোধ্যাকে তোমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে লর্ড ওয়েলেসলি অন্তর্ভুক্ত করেছিল যখন হেরে গেছিল। কিসের চুক্তি হয়েছিল? এলাহাবাদের চুক্তি হয়েছিল। এভাবে একটার সাথে একটা যোগ করে করে পড়বে, একটার সাথে একটা কানেকশন করে করে পড়বে। তারপরে কি বলছে, ভারতের নেপোলিয়ন, সমুদ্রগুপ্ত, আমি আগেই বললাম, একটু আগে কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তারপরে কি বলছে, গান্ধী আর ওই চুক্তি কত সালে হয়েছিল? 1935 সালে। কখন হলো, না যখন ডান্ডি আন্দোলন হলো, মানে আইন অমান্য আন্দোলন গান্ধীজি করলো, তারপরে সেটাকে বন্ধ করার জন্য কি করলেন, আরওইন লন্ডনে কি করলেন, প্রথম গোল গোল টেবিল ডাকলেন, সেকেন্ড গোল টেবিল আবার ডাকলেন 1931 সালে। যখন সেটাও ব্যর্থ হলো, তখন গান্ধীজি কি করলেন, না দেশে এসে কি করলেন, দেশে এসে তিনি চলে এলেন, সমস্ত কিছু ছেড়ে তিনি দেশে এসে নিজের মতো আন্দোলন শুরু করলেন, সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন, তাই তো। তারপরে কি বলছে, শেষ জন তীর্থাঙ্ক কে ছিলেন? মহাবীর, তাই তো। প্রথম 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 ছিলেন তিনি কে ছিলেন? প্রথম জৈন তীর্থাঙ্ক, 23rd জৈন তীর্থাঙ্ক, তাদের যে ইয়ে ছিলেন, তাদের যে সাইন গুলো ছিল, সেগুলো কিন্তু এইভাবে সব মনে রাখবে, ঠিক আছে। তারপরে কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, ক্লার্কশিপে এসেছিল, এটা মিসলেনিয়াসও এসছে, ঠিক আছে। ব্যানার্জি, ডাব্লিউ সি ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপরে কি বলছে, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্কের সময়কাল দেখা যায় লর্ড রিপন, ওকে। ইলবার্ট বিলটা কি বলতো, যে কোনো রকম মানে আহ, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো ইন্ডিয়ান কি করতে পারবে না, শ্বেতাঙ্গ ব্রিটিশদের কোনো দোষ হলে তাদের বিচার করতে পারবে না, ঠিক আছে, যোগ্যতা থাকা সত্ত্বেও। তারপরে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম চালু হয়েছিল কে? লর্ড ওয়েলেসলি, কোশ্চেনটা আবার রিপিট হলো, ওকে। তারপরে কি বলছে, 1920 সালে কে অসহযোগ আন্দোলন শুরু করে? গান্ধীজি। কিন্তু এখানে কি কি উদাহরণ দিয়েছে বলো, সীমান্ত গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশ চন্দ্র, এগুলো তো কেউ নয়, গান্ধীজি শুরু করেছিলেন, তাই তো। কেন বলো তো, না, পাঞ্জাবে যে ঘটনাটা হলো, ঠিক আছে, 1919 সালে যে পাঞ্জাবে ঘটনাটা হয়েছিল, তারপরে তোমার যে খিলাফত আন্দোলন হলো, তারপরে আমাদের অর্জনের জন্য কিন্তু গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন। তারপরে কি বলছে, পূর্ণ দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি 1930 সালে পালিত হয়। কেন বলতো, না কংগ্রেস এই দিন কি ঘোষণা করেছিল, যে আমরা ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করতে চাই, ঠিক আছে। সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত আমরা কি করি বলতো, যে 26শে জানুয়ারি এবারে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, ওকে। এই থেকেই এসছে। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা একটা ভীষণ কমন কোশ্চেন, ঠিক আছে। তারপরে হরিজন পত্রিকা কে সম্পাদনা করেন? মহাত্মা গান্ধী, ওকে।
মহাত্মা গান্ধী করেছিলেন। তারপরে শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল রূপের উদ্ভাবক হিসাবে কাকে বিবেচনা করা হয়? আমির খুসরোকে। ঠিক আছে, আমির খুসরোকে করা হচ্ছে। কবি জয়দেব গীত গোবিন্দ লিখেছে সংস্কৃত ভাষাতে। ঠিক আছে, জয়দেব, কবি জয়দেবের লেখা। তারপরে কি বলছে, 2007 সালে দেখো কি কি কোশ্চেন এসছে। কাদম্বরী, কাদম্বরী কে লিখেছিলেন? বাণভট্ট। একটু আগে কোশ্চেনটা রিপিট হয়েছে, তাই তো? কোশ্চেন কিন্তু দেখো বারবার রিপিট হচ্ছে। ওকে। তারপরে কি বলছে, শাস্ত্রীয় সঙ্গীতের শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের খেয়াল রূপের উদ্ভাবক হিসেবে কাকে বিবেচনা করা হয়? আমির খসরুকে। একটু আগে এই টাইপের কোশ্চেন এসে এই রিলেটেড কোশ্চেন, আমি বললাম না বারবার দেখবে ওই রিলেটেড কোশ্চেন, কিংবা ওই কোশ্চেন অনেক সময় চলে আসে, কিংবা অনেক সময় ওই রিলেটেড হিসাবেই কোশ্চেন রিপিট হয়। সেই জন্য কি বলতো, একটার সাথে আরেকটা যোগ করে করে কানেকশন করে করে পড়তে হয়। গোরা কে লিখেছিলেন? গোরা বিখ্যাত একজন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই তো? গল্প গোরা, গোরা নিয়ে সিনেমাও হয়েছে একটা। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলছেন? আহ দাঁড়াও, এটা দেখে নিই। হ্যাঁ, আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল। ওকে, আকবরনামা আবুল ফজল লিখেছিলেন। তারপরে কি বলছে, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারিং হেস্টিংস, তাই তো? তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বেতে। ইজি কোশ্চেন আছে এগুলো। সীমান্ত গান্ধী, সব থেকে ইজি কোশ্চেন। খান আব্দুল গফফর খান। ওকে। 20 ইয়ার্স কোশ্চেন মিসলেনিয়াস সিরিজের একদম হিস্ট্রি যে সাবজেক্ট ধরে আমি তোমাদের বিশ্লেষণ করে দিলাম অ্যান্সার গুলো সুন্দরভাবে। তো এইভাবেই চলতে থাকবে, তোমরা প্রতিটা ভিডিও আমার দেখো, আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে এবং খুব তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের অনেকটা হেল্প হচ্ছে। তোমরা এইভাবেই পিওয়াইকিউ প্র্যাকটিস করতে থাকো, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের সকলকে বলছি লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।